গঙ্গার নিচে আবার সুড়ঙ্গ, মেট্রোর পর এবার সুড়ঙ্গে পণ্যবাহী ট্রাক। নিউজ 18 বাংলায় সুড়ঙ্গের এক্সক্লুসিভ নকশা। কথা বলবো আবির আমার সহকর্মীর সঙ্গে। আবির, এই টানেল নিয়ে আর কি কি তথ্য সামনে আসছে? প্রথমত হচ্ছে 2022 সালে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে শহর কলকাতার যানজট এড়ানোর জন্য তারা কলকাতা থেকে হাওড়ার মধ্যে টানেল তৈরি করবে। 2022-এর এই পরিকল্পনা মোতাবেক কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক এবং কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক তারা যৌথভাবে আলোচনা শুরু করে, একটা সমীক্ষা করা হয় এবং সেই সমীক্ষার প্রেক্ষিতে একটি নকশাও ইতিমধ্যে তৈরি করা হয়েছে, যে নকশা মোতাবেক শহর কলকাতার যানজট কমানোর জন্য এই টানেলটি হবে। এই টানেল একদিকে কলকাতা বন্দর এলাকা, অন্যদিকে হচ্ছে NH6 তাকে যুক্ত করবে এবং এর ফলে বন্দর এলাকার জন্য যে যানজটের একটা প্রভাব পড়ে, সেতুগুলোর প্রতি চাপ পড়ে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে গিয়ে, বা বহু সময় যানজট এড়ানোর জন্য আমরা দেখেছি যে পণ্যবাহী গাড়ি চলাচল শহরে বেশ কিছুটা সময় বন্ধ থাকে, এই সমস্যাগুলোকে দূর করে ফেলাটা সম্ভব হবে। এখনো পর্যন্ত যে নকশা আমাদের হাতে রয়েছে সেই নকশা অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে যে 15 কিলোমিটার এই গোটা পথের মধ্যে 8 কিলোমিটার হচ্ছে টানেল, তার মধ্যে গঙ্গার নিচেও টানেল থাকছে। এছাড়া যে বাকি 7 কিলোমিটার অংশ থাকছে তার দুটো দিকে, কলকাতার দিকের প্রান্তে এবং হাওড়ার দিকের প্রান্তে এলিভেটেড করিডোর করে দেওয়া হবে। ফলে নিচে যে বাড়ি যারা থাকতে পারেন, গাড়িও যাতায়াত করতে পারবে নিচে দিয়েও, সমস্তটাই এলিভেটেড করিডোর দিয়ে ওপর দিয়ে বেরিয়ে চলে যেতে পারবে। এই ধরনের টানেল বিশ্বে রয়েছে হচ্ছে বেলজিয়ামে যে অ্যান্টওয়ার্প বন্দর রয়েছে তার যে সিল্ড নদী তার নিচেও এই ধরনের টানেল তৈরি করে রাখা রয়েছে এবং যে প্রস্তাবিত খরচ জানতে পারা যাচ্ছে প্রায় 11,000 কোটি টাকা মতো এই টানেল দুটিকে তৈরি করতে খরচ হবে। এবং হচ্ছে একটি টানেলের মুখ করা হবে হচ্ছে গার্ডেন রিচ শিপইয়ার্ডস এর উল্টো দিকের একটি জায়গাতে, পোর্টেরই জায়গা রয়েছে সেখানে। অপর একটি জায়গার মুখ করা হবে সেটি হচ্ছে তারাতলা জিঞ্জিরা বাজারের একটি জায়গাতে, সেখানেও পোর্টের জায়গা রয়েছে সেখান থেকে, এবং এক্সিট রুটও সেখান থেকেই থাকবে বলে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই মন্ত্রকের মধ্যে আলোচনা হয়েছে। কার্যত প্রকল্প বাস্তবায়নের পথে এগোনোর জন্য কি কি ব্যবস্থা করা যায় সেদিকেও এগোচ্ছে এবং তারা রাজ্য সরকারেরও সহযোগিতা চাইছেন। যদি এই টানেল তৈরি করা হয়ে যায় তাহলে পোর্ট এলাকার জন্য যে যানজট বা ভারী গাড়ি চলাচল করার জন্য যে সেতুকে এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল সেটা অনেকটাই সম্ভব হবে। ফলে এই টানেল গঙ্গার নিচে তৈরি করার জন্য আশাবাদী কেন্দ্রীয় সরকার এবং তারা রাজ্য সরকারের সহযোগিতা চেয়েছে এই গোটা বিষয়টির ক্ষেত্রে। ধন্যবাদ আবির। মেটিয়াবুরুজ থেকে হাওড়া পর্যন্ত এবার টানেল হবে গঙ্গার নিচ থেকে। মেট্রোর পর এই টানেল এবং পণ্যবাহী ট্রাক যাতায়াত করতে পারবে এই টানেলে, ফলে যানজট অনেকটাই কমবে এই টানেল তৈরি হলে। এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখাচ্ছে এই টানেলের নকশা। সুড়ঙ্গ পথে প্রায় 8 কিলোমিটার পণ্যবাহী ট্রাক যাতায়াত করতে পারবে। ঝাড়খণ্ডের রাজগঞ্জে পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ রাজ্যের 4 জনের, গুরুতর জখম 6 জন। মহাকুম্ভে প্রয়াগরাজ যাওয়ার পথে এই দুর্ঘটনা। দীপকের থেকে আরো ডিটেইলে জানবো। দীপক, কিভাবে ঘটলো দুর্ঘটনা, কারা কারা আহত হয়েছেন আমাদের রাজ্যে? দেখো, একেবারে হুগলি থেকে প্রয়াগরাজ কুম্ভ স্নান করতে যাবার পথেই ঝাড়খণ্ডের ধানবাদ জেলার রাজগঞ্জ বাজারের কাছে দাঁড়িয়ে থাকা লরিকে 19 নম্বর জাতীয় সড়কের উপরে পরপর দুটি গাড়ি ধাক্কা মারে। প্রথমে দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা মারে একটি স্করপিও গাড়ি, এর পেছনে এই স্করপিও গাড়ির পেছনে আরেকটি 4 চাকা গাড়ি আসছিল, সেই গাড়িটি ধাক্কা মারে আবার স্করপিও গাড়িকে। গোটা দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে এবং বাকি আহত 7 জনের চিকিৎসা জন্য প্রথমে ধানবাদ PMCH হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালে চিকিৎসা চলাকালীন 4 জন শিশু এবং কিশোরের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চিকিৎসকরা, এবং কিশোরদেরকে ওই শিশু এবং কিশোরদেরকে কিশোরের অবস্থা আশঙ্কাজনক। এবং এই যে কুম্ভ মেলায় স্নান করতে যাচ্ছিল তারা সবাই হচ্ছে এই রাজ্যের বাসিন্দা। এই রাজ্যের হুগলি জেলার থেকে এই গাড়ি রওনা দিয়েছিল এবং যাবার পথেই প্রয়াগরাজ যাবার পথেই ধানবাদে এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটে 4 জনের মৃত্যু হয় এবং বাকিরা আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে বেসরকারি হাসপাতালে।
ধন্যবাদ দীপক। ক্যানিংয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারে ফের তল্লাশি, এবার ফের বিবাদী বাগের অস্ত্রের দোকানে পুলিশের এসটিএফ টিম। ধৃত 2 কর্মীকে নিয়েই দোকানে এসটিএফ। সুদীপ্ত থেকে আরো বিশদে জানবো। সুদীপ্ত, কি খবর রয়েছে? দেখুন, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার মিনাখা, দক্ষিণ 24 পরগনার জীবনতলায় যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যে কার্তুজ পাওয়া গিয়েছিল, প্রায় 200টির ওপরে কার্তুজ পাওয়া গিয়েছিল, বন্দুক পাওয়া গিয়েছিল, সেই তদন্ত ধরেই এগোচ্ছিল এসটিএফ এর গোয়েন্দা বিভাগ। এবং আজকে এবং গতকালও এবং আজকেও এই এসটিএফ এর গোয়েন্দারা তারা পৌঁছে গিয়েছেন বিবাদী বাগের যে অস্ত্রের দোকান রয়েছে সেখানে। যে অস্ত্রের দোকান থেকে সাধারণত যাদের অস্ত্রের যারা বৈধ মালিক রয়েছেন সেখানে যাওয়ার কথা ছিল অস্ত্রগুলি, কিন্তু দেখা যাচ্ছে যে সেই অস্ত্রগুলি কিন্তু বেআইনি ভাবে দুষ্কৃতীদের হাতে কিন্তু পৌঁছে গিয়েছে। এবং তার তদন্ত করতে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 2 জন যারা এই অস্ত্র দোকানের যারা কর্মী, একজনের নাম শান্তনু সরকার আর একজনের নাম জয়ন্ত দত্ত। ওই 2 জন কর্মীকে নিয়ে আজকে তারা এসেছেন এবং এসটিএফ এর গোয়েন্দাদের সঙ্গে একেবারে কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞরা তারাও কিন্তু এসেছেন এবং মূলত যে স্টক অর্থাৎ যে বিক্রির সময়, বিপণী থেকে বিক্রির সময় যে স্টক রেজিস্টার রয়েছে তা কিন্তু তারা খতিয়ে দেখছেন যে পরিমাণে অস্ত্র বাইরে গিয়েছে তা কি রেজিস্টার করা রয়েছে। কারণ এই স্টক রেজিস্টারের দায়িত্বে ছিলেন এই শান্তনু সরকার, যিনি কর্মী, তাকে এখানে আনা হয়েছে। কার্যত 2 জনকে এখানে আনা হয়েছে, জয়ন্ত দত্ত এবং শান্তনু সরকার, এবং 2 জনকে এনে এসটিএফ এর গোয়েন্দারা তারা এখনো পর্যন্ত কিন্তু খতিয়ে দেখছে সেই দোকানের অর্থাৎ এই অস্ত্রের দোকানের স্টক গুলিকে এবং স্টক রেজিস্টার তারা খতিয়ে দেখছেন এবং তারা বোঝার চেষ্টা করছেন যে পরিমাণে অস্ত্র তারা বিক্রি করেছেন এবং যে পরিমাণে অস্ত্র বাইরে গিয়েছে তার সঙ্গে যে অমিল রয়েছে সেই বিষয়গুলি তারা দেখে নিতে চাইছেন। ধন্যবাদ সুদীপ্ত। আর এবার বাংলাদেশের দিকে একটু নজর রাখা যাক। বাংলাদেশে ফাঁসির আসামির মুক্তির দাবি। বাংলাদেশে মানবতা বিরোধী আসামির মুক্তির দাবি। ফাঁসির আসামি আজহারুল ইসলামের মুক্তির দাবি। আজহারুলের মুক্তি চেয়ে পথে নেমেছে জামাতে ইসলামী। ইউনূসের অফিসের সামনে গণ অবস্থানের ডাক। 25শে ফেব্রুয়ারি আন্দোলনের ডাক জামাতে ইসলামী। এই কর্মসূচিতে জামাতে ইসলামীর প্রধান অতিথি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির সাজা আজহারুলকে। হাসিনা জামানায় মৃত্যুদণ্ড আজহারুল ইসলামকে। 1,500 খুন ধর্ষণের মামলা আজহারুলের বিরুদ্ধে। রংপুরে খুন ধর্ষণের অভিযোগ আজহারুল ইসলামের বিরুদ্ধে, যুদ্ধাপরাধের মামলা আজহারুল ইসলামের বিরুদ্ধে। আর এই আজহারুল ইসলামকেই এবার মুক্তির দাবি। আমরা দেখিয়েছিলাম, উদারতা আমরা দেখিয়েও যাব, কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। আমরা ভদ্র, কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যকে বরদাস্ত করব না।